এখানে গুমের ব্যাপারটা এসেছে, গুমের সেই সময়টায় কাজ করেছেন রোমিও আপনি, এবং আমাদের এখানে আমরা গুমের যে বিচার এখন চলছে সেই দিকে আমরা তাকিয়ে আছি। কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ এখানে সামনে এসেছে। আমরা দেখলাম জামায়াত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, তিনি যে সেলে ছিলেন সেটি আয়নাঘর না বলে দাবি করেছেন আইনজীবী আজিজুর রহমান দুলু। আমি একটু এই বিষয়ে আগে আমি মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি জানেন যে ট্রাইব্যুনাল 1-এর সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলের শুনানির সময় তিনি এ দাবি করেন। আয়নাঘর বলে তো আসলে তিনি একটি মানে যে বর্ণনা দিয়েছেন তাতে করে মনে বলতে চাইছেন যে 21-22-17 ফুটের কক্ষে তিনি ছিলেন এবং 5টি জানালা। আমি যতটুকু জানি, রোমিও আরো হয়তো ভালো বলতে পারবে, আমি যেহেতু গুম কমিশনের কিছু কার্যক্রম পর্যবেক্ষণ করেছি এবং কিছু ছবি আমি দেখার সুযোগ পেয়েছি, এক এক রকম ছিল। যেমন আমিও কিন্তু প্রথম রাতে আমাকে যখন রিমান্ডে নিয়ে আমাকে যখন গ্রেফতার করে রাখা হয়েছে, তো আমি তো জানি না যে ওটা আয়নাঘর, ঠিক আছে। আমাকে একটা সেলে রাখা হয়েছে। সেলে অবশ্য আমি স্বেচ্ছায়, কারণ আমাকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল আমি বললাম যে ভাই আমাকে একটু আলাদা রাখেন, আমার ওই কন্টামিনেশন হতে পারে, আমার হাঁচি হচ্ছিল খুব বেশি। তো আমি ভয় পাচ্ছিলাম যে আমার সাথে যদি কেউ থাকে তাদের অস্বস্তি হবে, কোভিড বা এরকম হতে পারে। তো আমি পুলিশকে বললাম যে ভাই আমাকে একটু আইসোলেটেড করে রাখেন। তো তারা মানে হয়তো অনিচ্ছাকৃতভাবেই আমাকে কিন্তু একটা আইসোলেটেড রুমে রাখতে গিয়ে আমি পরে বুঝেছি যে ওইটাই হচ্ছে এক ধরনের আয়নাঘর, মানে একদম ছোট একটা জায়গা, খুবই ছোট জায়গা। ওখানে আমি একটা রাত ছিলাম। আমি যেটা আপনাকে বলছি যে আয়নাঘরের কিন্তু নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই। দেখবেন আপনি ব্যারিস্টার আরমানকে যেটা রাখা হচ্ছে ওটা খুবই বিভৎস, আবার আরেকজনকে রাখা হয়েছে আরেক রকম। ঠিক আবদুল্লাহিল আমান আজমের যেটা আমি শুনেছি, আয়নাঘরের সম্পর্কে একটা এরকম ধারণা তো দাঁড়িয়েই গেছে যে আয়নাঘরটা ভীষণ রকম এটা বিভৎস, খুবই ছোট। আমরা ব্যারিস্টার আরমানের যদি বর্ণনা যদি মাথায় রেখে চিন্তা করি, যেখানে রাখা হয়েছে সেটা খুবই ভয়াবহ, বিভৎস। এটা সাধারণ মানুষ মানে পাগল হয়ে যাওয়া ছাড়া উপায় নাই। এবং আরমান কিন্তু অ্যাবনর্মাল হয়েও গিয়েছিল, তাকে অনেক লম্বা সময় ধরে ট্রিটমেন্ট দিতে হয়েছে। ইভেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলেকেও ট্রিটমেন্ট দিতে হয়েছে, মানে সাইকিক তারা ট্রমার মধ্যে ছিল। আমান আজমি যেহেতু আর্মির কন্ট্রোলের মধ্যে ছিলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন এবং যিনি সেনা অফিসার ছিলেন, উনি হয়তো কিছুটা কমফোর্টেবল জায়গায় ছিলেন। বাট আয়নাঘর মানে কি? আয়নাঘর মানে তো উনি গুম হয়েছিলেন। এখানে উনি কোন পজিশন, এবং ওনাকে কিন্তু বহু জায়গায় ট্রান্সফার করা হয়েছে আমি যতটুকু শুনেছি, একবার এক এক জায়গায় রাখা হয়েছে। সুতরাং এটা কোনো কথা না যে ওনাকে এসিতে রাখা হয়েছে কি সেই বিষয়টা এখন আপনাকে এসিতে যদি আমি আপনাকে যদি একটা এসি বদ্ধ রুমে ধরে নিলাম, এসি বদ্ধ রুমে আমি 6 মাস আটকে রাখি, আপনি কি মনে করবেন? আপনি কি এটা কমফোর্ট মনে করবেন? না, কিন্তু তারপরও এই বক্তব্য থেকে আসলে আয়নাঘরের যে ভয়াবহতা আমরা জানি, একটি মামলায় যদি এই ধরনের ডিসপিউট আসে সেটা অন্য ডিসপিউট ঠিক না, মানে একটা মামলার মেরিটটা একটু দুর্বল হয়ে যায় কিনা, অন্য মামলাগুলোর যে ভয়াবহতা সেটাকে দুর্বল করে ফেলে। না জেসিন প্লিজ, আমি একটু ধরি। ধরেন আমাদের যে ডিভিশন আছে, জেলখানায় তো আমরা ছিলাম, আমরা তো ডিভিশন পাই নাই, একই সাথে গেছি। যারা আলাদা করে দিয়েছে, যারা ডিভিশনে গেছে, আমরা তো সেলের মধ্যে ছিলাম বা ওয়ার্ডের মধ্যে ছিলাম। তো ডিভিশনে যারা আছে তারা ভালো খাওয়া দাওয়া পান, ফ্যান আছে, টেলিভিশন আছে, কোথাও তার মানে কি আপনি মনে করবেন সেটা কমফোর্ট? নিশ্চয়ই তা না, কিন্তু আমি ভয়াবহতার জায়গা থেকে আমি বলছিলাম, আমরা তো জানি যে কতটা ভয়াবহ ছিল এবং কি রকম। আমি আপনাকে একটা গল্প বলি, তাহলে আপনার জন্য খুব সহজ হবে বুঝতে। বাংলাদেশ আর্মির এবং র্যাবের ভেতরে এক ধরনের সম্পর্ক সবসময় ছিল। ডিজিএফআই মূলত তার অপারেশনাল উইং হিসেবে র্যাবকে ব্যবহার করেছে, এটা হচ্ছে একদম ফ্যাক্টস। এখন অনেক গুমের ঘটনা এক একভাবে ট্রিট করা হয়েছে। কাউকে খুব মিসট্রিট করা হয়েছে, কাউকে রেখে দেওয়া হয়েছে, বলে যে আপনি এখানে থাকেন স্যার, আপনাকে এইভাবে রাখা হচ্ছে। তো এইটা কিন্তু এক ধরনের তাদের, যেমন হাসিন ভাই যে ভেতরে ছিলেন, হাসিন ভাইকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে, কারা নিয়েছে আমি জানি। আমি বারবার শুধু চেষ্টা করেছিলাম তার নিরাপত্তার স্বার্থে, বহু রিপোর্ট করেছি তার নিয়ে, আমি অনেকগুলো রিপোর্ট করেছি, এবং পরিবার কতটা অসহায় ছিল আমি সেটা মনে আছে আমার। এবং আমি কিন্তু একবার এখন তাদের ভিতরে একজন ইতিমধ্যে আইসিটি দ্বারা, আমি খুব সংক্ষেপে বলি, আমি কিন্তু তাদেরকে বলেছিলাম যে দেখেন আপনারা তাকে ছেড়ে দেন, তাকে ছেড়ে দেওয়া প্রয়োজন, তা নাহলে এই এক একটা ঘটনা এক একটা বোম তৈরি হচ্ছে। তারপরে তার অনেকদিন পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ আমি প্রত্যেকটা র্যাবের প্রেস কনফারেন্সে গিয়ে এই প্রশ্নটাই তুলতাম যে হাসিনকে কেন পাওয়া যাচ্ছে না। যখন বেনজির সাহেবকে আমি বারবার এই প্রশ্নটা করতে থাকলাম, তখন উনি বিরক্ত হয়ে তার কিছুদিন পরে দেখি যে তাকে বাসায় ছেড়ে, মানে দূরে দিয়ে আসা হলো।
তো এইটা কিন্তু আসলে এই তাহলে সমস্ত আপনি মনে বিতর্ক করছেন দিয়ে যে এই তথ্যগুলো বিচারকে প্রভাবিত করবে না এইগুলো কোনোভাবেই? হচ্ছে একদম মানে খুবই বাজে ধরনের একটা আর্গুমেন্ট যে ভাই উনি এসিতে ছিলেন, এইগুলোর সাথে এই যে ক্রাইমটা হয়েছে এটার সাথে এটা মিলাইলে এটা বোকামি হবে, কারণ এটার সাথে এটা আনাটাই বোকামি।